রথযাত্রা এলেই জগন্নাথ দেবের ভোগে বিশেষ কিছু নিবেদন করার ইচ্ছে তো সবারই থাকে। তাই আজ বাড়িতে খুব সহজেই বানাবো উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানাপোড়া। বাইরে হালকা পোড়া, ভেতরে নরম আর অসাধারণ সুস্বাদু। রথযাত্রা উপলক্ষে আজ আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি উড়িষ্যার ঐতিহ্যবাহী বিখ্যাত মিষ্টি ছানাপোড়া, যা ভালোবাসা আর ভক্তি ভরে আমাদের বাড়ির জগন্নাথ ঠাকুরকে প্রত্যেক বছর নিবেদন করা হয়। খুবই অল্প উপকরণে সহজ পদ্ধতিতে, একদম ওভেন ছাড়া এমন সুন্দর ছানাপোড়া তৈরি হবে যে দোকানের ছানাপোড়ার স্বাদকেও হার মানাবে। খুব অল্প উপকরণে সহজ পদ্ধতিতে এমন সুন্দর ছানাপোড়া তৈরি করতে পারবেন যা ভোগের জন্য যেমন উপযুক্ত, তেমনি পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর যাকে খাওয়াবেন সে কিন্তু এই ছানাপোড়ার রেসিপিটি আপনাদের কাছে জানতে চাইবে। তাই আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল, রেসিপিটি স্কিপ করে না দেখে শেষ পর্যন্ত দেখবেন, তাতে রেসিপিটির আসল স্বাদ পাবেন। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। জয় জগন্নাথ। রথযাত্রার এই শুভ লগ্নে মহাপ্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে জানাই আমার আন্তরিক প্রণাম। মহাপ্রভুর অসীম কৃপায় আপনাদের প্রত্যেকের জীবন সুখ, সমৃদ্ধি, শান্তি, সুস্বাস্থ্যতে ভরে উঠুক। সকল বাধা দূর করে জীবনে শুভ মঙ্গল ও আশীর্বাদ বর্ষণ করুন। রথযাত্রার শুভ লগ্নে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল দর্শক বন্ধুদেরকে। জয় জগন্নাথ। এতক্ষণ আমি আমার বাড়ির ঠাকুরের আরতি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই গরুর দুধ দিয়ে ছানা তৈরি করে ওই ছানা দিয়েই ছানা পোড়া তৈরি করা হয়। আপনারা যদি হাতের কাছে গরুর দুধ পান তাহলে গরুর দুধ নেয়ার চেষ্টা করবেন, নয়তো এরকম প্যাকেট দুধও আপনারা ব্যবহার করতে পারেন। মোদ্দা কথা হলো আমাদের ছানার দরকার। তো তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি দুধ জাল দেওয়ার জন্য, তাতে সামান্য একটু জল দিয়ে দেবো। আর আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা প্রথমেই আমরা ছানা কেটে নেব। আপনারা ছানা পোড়াটা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে একটা ছোট্ট টিপস দিই, দুধ যখন যে পাত্রে জাল দেবেন প্রথমে যদি একটু জল নিয়ে তারপরে দুধটা দেন তাহলে দুধটা পাত্রটির গায়ে লেগে যাবে না। তাই এই টিপসটি অবশ্যই ফলো করবেন। আবার অনেকেই জানেন। দেখুন দুধটা খুব সুন্দরভাবে গরম হয়ে এসেছে। এবারে ভিনিগারের সাথে জল মিশিয়ে অল্প অল্প চারদিকে ছড়িয়ে ছানাটা কেটে নেব। অনেকেই জানেন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে প্রথমবার আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। ছানাটা কেটে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছিলাম। এবার এই গরম অবস্থায় রেখে দেবো ছানাটা সেট হওয়ার জন্য। একদম ঠান্ডা হওয়ার পর ফিরে আসব, তাতে ছানাটা বেশ সুন্দর একটা টেক্সচার আসবে। তো তার জন্য আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। দেখুন ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম, ছানাটা বেশ সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবারে এই ছানাটাকে আমরা একটা বড় ছেঁকনিতে রেখে দেবো আর জল ঝরতে দিয়ে দেবো। তবে বন্ধুরা খুব বেশি ভালো করে জল ঝরানোর কোনো দরকারই নেই। ছেঁকনির উপরে ছানাটা জল ঝরতে থাক, এদিকে চলুন একটা মিক্সির গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিয়েছি এই হাফ বাটি মতন চিনি। আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ কিন্তু পছন্দ মতন মিষ্টি দিয়ে দিতে পারেন। এবারে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ বেশ সুন্দর একটা গুঁড়ো বানিয়ে নেব। এটাকেও সাইডে রেখে দিলাম। এবারে ওই ছানাগুলোকে একটা থালায় ঢেলে নিয়েছি।
দেখুন ছানার মধ্যে একটু একটু জল আছে। এবারে প্রথম পর্যায়ে আমাদের যে কাজটা হলো হাত দিয়ে ছানাটাকে বেশ সুন্দর করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত ছানা একে অপরের গায়ে থেকে আলাদা হয়ে যায় আর একেবারে নরম তুলতুলে হয়ে যায়। ১-২ মিনিটের মতন খুব সুন্দর করে হাত দিয়ে প্রেস করে করে মেখে নিয়েছিলাম। দেখুন কিরকম মাখতে হবে, ঠিক এইভাবেই আমাদের ছানাটাকে মেখে নিতে হবে। যদি একটু দরকার পড়ে ছানার জলও আপনারা ব্যবহার করতে পারেন, তবে এখানে চিনি মেশাবো তো তাই এই পর্যায়ে আমাদের সেই রকম ছানার জল লাগেনি। এবারে দিয়ে দেবো ২ থেকে ৩ টেবিল স্পুনের মতন সুজি। এর সাথে সাথে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি আর এলাচ। আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে চিনির মধ্যে আর এলাচ গুঁড়ো করার কোনো দরকারই নেই, তবে এলাচের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন। এবারে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে হাত দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, রথযাত্রার দিন আপনারা ভগবানকে কোন প্রসাদ নিবেদন করেন অথবা কোন মিষ্টিটা খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। কথা বলতে বলতে দেখুন সমস্ত উপকরণ বেশ সুন্দর করে মেখে নিয়েছিলাম আর চিনিটা দিতে দেখুন এইরকম একটা থিকনেস এসে গেছে। আর আপনাদের যদি এই রকম না আসে, যদি একটু শুকনো শুকনো মনে হয় তাহলে ছানার জল একটু মিশিয়ে মিশ্রণটাকে ঠিক এইভাবেই করে নিতে হবে। এবারে দেখুন এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো যাতে সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়। ততক্ষণ অবধি এই ৩ থেকে ৪ মিনিটের মতন রাখলেই হবে। এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আমি এটাকে। আর এদিকে গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি, কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে কুকারটাকে প্রথমেই প্রিহিট করে নেব। কুকারটা এদিকে গরম হতে থাক, আর গ্যাসের আঁচ কিন্তু একেবারে জোর করে দিয়েছি। আর এদিকে একটা ছানাপোড়ো বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আপনাদের যেরকম বাটি থাকবে সেই রকম নিয়ে নেবেন বা কেক টিনও নিয়ে নিতে পারেন। যেহেতু আমি অল্প পরিমাণে বানিয়ে দেখাচ্ছি তাই একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। তাতে ১ চামচ ঘি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। এই ছানা পোড়াটা বানানোর জন্য বিশেষ করে দরকার হয় শালপাতা। আমি কিন্তু কোনো রকম শালপাতা জোগাড় করে উঠতে পারিনি, তাই এমনি কাগজ দিয়ে দিলাম। সাদা কাগজ একটা দিয়ে দিলাম। দেখুন পুরো ঘিটা আর একটু দিয়ে দেবো যাতে এটা বাটার পেপারের মতন কাজ করে। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা তাও দিয়ে করে নিতে পারেন। দেখুন সুন্দরভাবে কাগজের উপরেও ঘিটা বেশ হাত দিয়ে মাখিয়ে নিলাম, তবে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগলো। আপনারা যদি নুন কিংবা বালি দিয়েও এই বেকিংটা করে নিতে পারেন, কুকার ছাড়াও সেটাও সম্ভব। এদিকে দেখুন সুজিটা বেশ সুন্দর করে ফুলে উঠেছে আর একদম থিকনেসটাও ঠিক আছে। এবারে এই মিশ্রণটাকে এই বাটির মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে অবশ্যই একবার রথযাত্রার দিনে হোক কিংবা এমনি দিনে হোক এই ছানা পোড়োটা বানিয়ে দেখবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে। আপনারা চাইলে এখানে কিছু নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, তবে আমি আমাদের এইভাবেই তৈরি করা হয়। এবারে খুব সুন্দরভাবে উপরেরটা একদম সমান করে নিচ্ছি একটা খুন্তি দিয়ে, আর একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে কোনো ফাঁকা না থাকে তার জন্য। আর এদিকে দেখুন কুকারটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবারে খুবই সাবধানে বাটিটা বসিয়ে দেবো আর কুকারের ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে রান্না হতে দেবো প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের মতন। আর এই গরমের দিনে যদি আপনাদের বাড়িতে দুধ ফেটে যায় কিংবা কেটে যায়, সেই ছানা দিয়েও আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন এই উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়ার রেসিপিটি। দেখুন ৪৫ মিনিট পর আমি ফিরে এলাম, আপনাদেরকে ঢাকা চাপা খুলে দেখাচ্ছি।
দেখুন একেবারে ফুলে গেছে জিনিসটা। এবারে একটা কাঠি কিংবা ছুরি দিয়ে একটু চেক করে নেবেন। যদি লেগে যায় তাহলে এটা আর একটু হবে, তাহলে আবারও আপনারা গ্যাসটা জ্বেলে দিতে পারেন বা আর কিছুক্ষণ বেক করে নেবেন। আমার কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবারে এই গরমের মধ্যে আমি একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো এই কুকারের মধ্যে। দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ফিরে এলাম আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়ার রেসিপিটি। এবারে আমি আপনাদেরকে এটাকে রিমুভ করে দেখাবো। বাটির উপরেই একটা থালা দিয়ে দিলাম, থালাটাকে দেখুন একেবারে উপর করে দিলে অটোমেটিকই ডিমোল্ড হয়ে যাবে। দেখুন একটু ট্যাপ ট্যাপ করে দিলাম, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবারে খুব ভালো করে কাগজটাকে তুলে ফেলবো। তবে বাটির মধ্যে যদি আপনারা শালপাতাটা দেন তাহলে এই ঝামেলাটা আর করতে হয় না। বন্ধুরা, আজকের এই ছানা পোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। কাগজগুলো অল্প হাত দিয়ে এরকম প্রেস করে করে টানলে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। দেখুন ছানা পোড়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। একদম দোকানের মতন পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এবারে আমি আপনাদেরকে এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরেরটা যতটা সুন্দর হয়েছে তেমনি ভেতরটাও খুব স্পঞ্জি হয়েছে। সুযোগ পেলে আপনিও বাড়িতে একবার বানিয়ে জগন্নাথ ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ আপনাদের ও আপনার পরিবারের সবার উপর বর্ষিত হোক। জয় জগন্নাথ। আবার দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।